আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট। তিস্তা অভিমুখে বাসদের রোড মার্চ কর্মসূচি পালন। বিএনপির আরও 17 নেতা বহিষ্কার। নিউজিল্যান্ডের মমতাময়ী প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন আফ্রিদি। সার্জারির পর কেমন আছেন ওবায়দুল কাদের? কে এই প্রীতি যাকে বিয়ে করছে মিরাজ? মির্জা ফখরুলের লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন বললেন হানিফ। ভারত নিয়ে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শুক্রবার বিকেল 4টায় পুরানো পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। অপরদিকে তিস্তা অভিমুখে বাসদের রোড মার্চ কর্মসূচি পালন। উত্তরবঙ্গকে মরুকরণের হাত থেকে রক্ষা ও পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ করছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। বৃহস্পতিবার দুপুরে রোড মার্চ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ভাষা সৈনিক ও সাবেক রংপুর পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, রংপুর জেলা বাসদের সভাপতি কমরেড আব্দুল কুদ্দুস প্রমুখ। পথসভায় ভারতের আন্তঃনদী সংযোগে প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদী থেকে পানি সরিয়ে নেওয়ার চক্রান্ত, একতরফা পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির প্রতিবাদ জানিয়ে তিস্তাসহ 54টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা আদায়ের দাবি তুলে ধরেন বক্তারা। এরপরই পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে রোড মার্চ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হয়ে নীলফামারীর তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে। বুধবার 20 মার্চ বগুড়া থেকে শুরু হওয়া এই রোড মার্চটি আজ বৃহস্পতিবার বিকেলে তিস্তা ব্যারেজ সাধুর বাজারে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। নিউজিল্যান্ডের মমতাময়ী প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন আফ্রিদি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা ভয়ঙ্কর ও ন্যাক্কারজনক। এই ঘটনাটি নাড়া দিয়ে গেছে পুরো বিশ্বকে। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। শোকার্ত মুসলিমদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। হতাহতদের তিনি প্রিয়জন বলে আখ্যায়িত করেন। শোকার্ত মুসলিমদের সাথে সাক্ষাতের সময় মুসলিম রীতি অনুযায়ী মাথায় কাপড় দিতে দেখা যায় জাসিন্ডা আরডার্নকে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন কঠোর হবে অস্ত্র আইন, পরিবর্তন আসছে অভিবাসন নীতিতেও। সব মিলিয়ে ওই সন্ত্রাসী হামলার পর কিইউই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রশংসা কুড়াচ্ছে বিশ্ববাসীর। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। ক্রাইস্টচার্চের 2 মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে ভূমিকা রেখেছেন তার নেতৃত্বের গুণে মুগ্ধে বুমবুম খ্যাত আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি লেখেন, ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন আরডার্ন। এটাকে বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। অপরদিকে বিএনপির আরও 17 নেতা বহিষ্কার। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় 17 জনকে বহিষ্কার করেছে বিএনপি। বৃহস্পতিবার দলটির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, নবীনগর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুসানা বেগম, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সদস্য শামীমা আক্তার, ময়মনসিংহ উত্তর জেলার
ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফজল হক, জেলা বিএনপির সদস্য নাসিমা আক্তার রুবি, সদস্য মনোয়ারা বেগম, বিএনপি নেতা ও সদস্য জেলা আইনজীবী ফোরাম অ্যাডভোকেট কামরুজ্জামান কিরণ, মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য নার্গিস সুলতানা, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিম বাবু, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মদ ইন্দোনেশিয়া, খুলনা জেলা বিএনপির উপদেষ্টা মোল্লা মাহবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য গাজী আব্দুল হালিম এবং রাঙামাটি জেলা বিএনপির সদস্য অর্জুন মণি চাকমা। দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 19 মার্চ একই কারণে বিএনপির 5 নেতাকে বহিষ্কার করা হয়। এ নিয়ে এই ইস্যুতে বিএনপির প্রায় 200 জনেরও বেশি নেতা বহিষ্কার হয়েছে। এদিকে সার্জারির পর কেমন আছেন ওবায়দুল কাদের? বাইপাস সার্জারির পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 48 ঘন্টা পার হলেই তাকে জাগানো হবে। এরই মধ্যে প্রায় 26 ঘন্টা পেরিয়ে গেছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে নিরবিচ্ছিন্ন ঘুমে রয়েছেন। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরকে বিশেষ তত্ত্বাবধানে রাখছেন। এই মুহূর্তে তাকে দেখার সুযোগ খুবই সীমিত করে রাখা হয়েছে। এমনকি বাংলাদেশ থেকে ভিআইপি পদমর্যাদার কেউ এলেও দেখতে যেতে পারছেন না। দেশের উচ্চ পর্যায় থেকেও সে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের এবং শরীরের সর্বশেষ অবস্থা জানিয়ে সিঙ্গাপুরের সময় বিকেল 5টায়, বাংলাদেশ সময় বিকেল 3টায় চিকিৎসকদের ব্রিফ করার কথা রয়েছে। এর আগে 19 মার্চ সফল সার্জারির পর থোরাসিক সার্জন ডক্টর সিবাস্টিন কুমার সামি ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী অগ্রগতি পরিবারের সদস্যদের ব্রিফ করেছেন। তখনই তিনি জানান, সার্জারির পর তাকে 48 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুমে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে হাসপাতালের লবিতে ওবায়দুল কাদেরের ভিজিটরদের জন্য একটি রেজিস্টার বই রাখা হয়েছে। আত্মীয় স্বজন সহ যারা যাচ্ছেন তারা সেই বইতে স্বাক্ষর করে যেতে পারছেন। পোস্ট অপারেটিভ কেয়ার থেকে তাকে কেবিনে নেয়ার পর তার সঙ্গে স্বাভাবিক অবস্থায় দেখা সাক্ষাৎ করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা। ওবায়দুল কাদেরের পরিবার তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 67 বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছেন। গত 2 মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন। এ সময় এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। এরই মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য 4 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সে রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকেরা। সেখানে আইসিইউতে কয়েকদিন রেখে চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে কাদেরকে 13 মার্চ কেবিনে স্থানান্তর করা হয়। এরপর তার সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। 19 মার্চ সাফল্যের সাথে সম্পূর্ণ হয় তার বাইপাস সার্জারি। ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ইসরাতুন্নেসা কাদেরও সিঙ্গাপুরে রয়েছেন। এদিকে ভারত নিয়ে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। ভারতে ফের কোনো জঙ্গি হামলার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এক কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতে আর কোনো হামলা হলে তাদের মারাত্মক পরিণতি বহন করতে হবে। তবে হামলার কারণে পাকিস্তানকে কী ধরনের পরিণতি ভোগ করতে হবে সেই ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই উল্লেখ করেননি ওই কর্মকর্তা। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা দেখতে চাই যে জইশে মোহাম্মদ, লস্করি তৈবারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, যাতে আর কোনো অশান্তি না হয়। এরপরই তিনি ওই হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে যদি আর কোনো হামলা হয় তাহলে তার ফল খুব খারাপ হতে পারে। এর ফলে ওই এলাকায় নতুন করে অশান্তি তৈরি হবে, যা ভারত ও পাকিস্তান দুই দেশের জন্যই ক্ষতিকর। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমরা দেখেছি ভারতে কি হয়েছিল। পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অপরদিকে
কে এই প্রীতি যাকে বিয়ে করছে মিরাজ? বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের বিয়ের ধুম চলছে বলাই যায়। তাসকিন আহমেদ, আবু হায়দার রনির পর সাব্বির রহমান হয়ে এবার মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মমিনুল হকের পালা। টাইগারদের বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক আগামী মাসেই নিজের গাঁটছাড়া বাঁধলেও আজ মেহেদী হাসান মিরাজ ও আগামীকাল বিয়ের পিঁড়িতে বসবেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত 15 ফেব্রুয়ারি মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের 3 জন মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। সেই দিন ওই ঘটনা না ঘটলে এখনও নিউজিল্যান্ডেই থাকার কথা ছিল তাদের। ক্রাইস্টচার্চ ঘটনার পর সারা রাত ঘুমোতে না পেরে দেশে ফেরার বিমানে চাপার আগে ক্লান্ত মলিন মুখ বলে দিচ্ছিল কতটা শঙ্কিত ছিলেন তারা। আজকে বিয়ে করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। জানা যায় তার প্রেমিকাকেই বিয়ে করছেন। 6 বছর প্রেমের পর অবশেষে বিয়ে করতে যাচ্ছেন কনে রাবেয়া আক্তার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। অনেকদিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন, কিন্তু কবে করবেন ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটাই কাজে লাগাতে চাইছেন মিরাজ। তার পারিবারিক সূত্রে জানা গেছে ঘরোয়া পরিবেশে আক্ত হয়তো আজই সেরে রাখবেন। তবে মিরাজ এড়িয়ে যেতে চাইলেন বিষয়টা। তবে নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর, তখন জানানো হবে সবাইকে। কিন্তু বিশ্বকাপের আগেই বিয়ে সেরে ফেলছেন। মিরাজের বিয়ের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের জনপ্রিয় একটি জাতীয় দৈনিক লিখেছে, নিউজিল্যান্ডে থাকতেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন দেশে ফিরে আক্তটা সেরে রাখবেন। এদিকে আগামীকাল শুক্রবার হতে যাওয়া মুস্তাফিজের বিয়ের বিষয়টা জানাজানি হয়েছে গতকালই। জানিয়েছেন মুস্তাফিজের ঘনিষ্ঠ কেউ। শুধু বিয়ের তারিখই নয়, দিয়েছে এই সংক্রান্ত কিছু তথ্য। মুস্তাফিজের বিয়ের পাত্রী থাকেন ঢাকাতে, পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে জানায় বিশেষ সূত্রটি। অপরদিকে মির্জা ফখরুলের লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন বললেন হানিফ। ন্যূনতম লজ্জা থাকলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু আগেই পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিএনপির দণ্ডিত 2 শীর্ষক নেতার অধীনে ফখরুল রাজনীতি করায় এই মন্তব্য করেন হানিফ। বুধবার কারাবন্দী খালেদা জিয়া খুবই অসুস্থ বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার সারা গায়ে ব্যথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। মির্জা ফখরুলের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকত তাহলে এতিমের টাকা আত্মসাতের অভিযোগে নেত্রী দণ্ডিত হওয়ার কারণে দল থেকে বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল, অথবা দুর্নীতির কারণে দল থেকে দুর্নীতিবাজ বিএনপি নেত্রীকে অপসারণ করা উচিত ছিল তার। তা না করে বিএনপি নেতারা গঠনতন্ত্র সংশোধন করে তাদের নেতৃত্ব পাকাপোক্ত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত, তাকে মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের, এখানে সরকারের কোনো হাত নেই। নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়ার সমালোচনা করে হানিফ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাতে বিএনপি উস্কানি দিচ্ছে। তিনি আরও বলেন, ছোটখাটো ইস্যুতে বিএনপি উস্কানি দেয়। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে বিএনপি সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। নিজেদের ক্ষমতা না থাকলে উস্কানি দিয়ে কোনো লাভ হবে না। এসব উস্কানি দিয়ে বিএনপির রাজনৈতিকভাবে আরও দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।